কুসুমের জীবন ঘুরে দাঁড়ানোর জন্য তার সব দুঃখ কষ্ট আঁচলে তুলে নিল ইন্দ্রাণী। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কুসুম কিছুই খাচ্ছে না, অন্য মনস্ক হয়ে বসে আছে, এমনকি জলও স্পর্শ করছে না। দীপালি মাসি জল নিয়ে এসেছে, বলছে খেয়ে নে, জলটা খেয়ে নে কুসুম, কিন্তু কুসুম হাত দিয়ে সরিয়ে দেয়। তখন দীপালি মাসি বলে, কুসুম তুই যদি এরকম করিস তাহলে কিভাবে হবে? আর দেখ তোর বাবার অবস্থা কেমন, তা তোর বাবাকে কে সামলাবে বল? তখন কুসুমের বাবা একদম পাগলের মতো করতে থাকে, ছুরি হাতে নিয়ে বলতে থাকে, ওই অজয়কে আমি খুন করে ফেলবো। যে হাত দিয়ে ও আমার মেয়েকে ধরেছে সেই হাত আমি খুন করে ফেলবো। কি ভেবেছে আমরা গরিব মানুষ বলে আমাদের কোনো মান সম্মান নেই? এই বলে ছুরি নিয়ে অজয়কে মারতে যাবে। ওই মুহূর্তে দীপালি কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু দীপালি মাসি কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। তখন পিছন দিক থেকে সে কুসুম ধরে বলছে, বাবা তুমি এটা কখনোই করবে না, ছোট সাহেব না ওকে শাস্তি দিয়েছে, অনেক মেরেছে। তখন কুসুমের বাবা বলে, ওকে আমি শাস্তি দিব, এমন শাস্তি দিব ওকে একদম ছুরি দিয়ে আমি মেরে ফেলবো, টুকরো টুকরো করে ফেলবো, ও আমার মেয়ের শরীরে হাত দিয়েছে। আর তখন বলে, বাবা তুমি এরকম করো না, তোমাকে আমি কিছুতেই খুনি হতে দিব না। তখন কুসুমকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অজয়কে মারতে যাবে, তখন আবারও কন্ট্রোল করে নেয় কুসুম। তখন দীপালি মাসি এবং কুসুম সবাই মিলে ছুরিটা হাত থেকে ফেলে দেয়। তখন কুসুমের বাবা কান্নায় ভেঙে পড়ে। কুসুমের মা ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, আমি পারলাম না, তোমার মেয়েকে না রক্ষা করতে পারলাম না, আমি একজন ব্যর্থ বাবা। আর তখন কুসুম এসে বলে, বাবা বাবা তোমার থেকে আমাকে আর কখনো দূরে সরে দিও না, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। তখন কুসুমের বাবা বলে, হ্যাঁ মা, আমি তোকে আর কোথাও যেতে দেবো না, আমার কাছ থেকে আর কোথাও যেতে দেবো না। এই বলে মেয়েকে জোরে ধরে কান্না করতে থাকে। আর এদিকে কুসুম তার বাবাকে ধরে অনেক কান্না করতে থাকে। এদিকে আশুনের বাবা বলছে, ঠিকমতো যদি আয়ুষ্মান না পৌঁছাতো এখানে তাহলে যে কি ঘটনা ঘটতো। তখন ইন্দ্রাণী বলে, রাজ এভাবে বলো না, আমার না খুব কষ্ট লাগছে আর কথা শুনতে। এদিকে দেবলীনা এবং মীনাক্ষী খুব ভয় পেতে থাকে। মীনাক্ষী দেবলীনাকে বলে, জানো তো দেবলীনা, আমার না খুব ভয় লাগছে, যদি আমরা দুজনই ধরা পড়ে যাই তাহলে কি হবে? তখন দেবলীনা ধমকাতে থাকে, বলছে আন্টি চুপ করো, খারাপ কথা বলা বন্ধ করো। আর এদিকে ঈশান বলছে, জানো তো ওই ছেলেটিকে না আমার প্রথমেই কেন যেন সন্দেহ হয়েছিল। তখনই ঈশান কল্পনা করতে থাকে দেবলীনা কথা বলেছিল অজয়ের সঙ্গে। তখন ঈশান সাথে সাথে দেবলীনাকে বলে, আচ্ছা দেবলীনা, তুমি অজয়ের সঙ্গে কি কথা বলেছ? তোমাকে তো মাঝে মাঝে ওর সঙ্গে কথা বলতে দেখেছি। যা শুনে ইন্দ্রাণী বলে, কি দেবলীনা কথা বলেছে অজয়ের সঙ্গে? আর তখন ঈশান বলে, বলো তুমি ওর সম্পর্কে কি জানো? যা শুনে দেবলীনা বলে, অজয় তুমি কি বলতে চাচ্ছ, আমি কি জানবো? কুসুম আমাদের বাড়ির একজন সদস্য, এর জন্যই আমি মাঝে মধ্যে হাই হেলো করতাম, এছাড়া ওর সঙ্গে আমার কি কথা থাকতে পারে? তখন ঈশান বলে, শুনো দেবলীনা, যদি আমি কখনো জানতে পারি এই চক্রান্তের পিছনে তুমি রয়েছো তাহলে আমার থেকে খারাপ না কেউ হবে না। তখন দেবলীনা বলে, আচ্ছা ঈশান, তুমি আমাকে কথায় কথাতে সন্দেহ করো কেন? তো দেবলীনা রিয়াক্ট করতে থাকে। এদিকে আয়ুষ্মানের কাকা বলতে থাকে, আচ্ছা আমি বুঝতে পারছি না অজয়ের সঙ্গে কুসুমের কি শত্রুতা থাকতে পারে যে কুসুমের ক্ষতি করার চেষ্টা করছে। আর তখন ঈশান বলে, আমিও তো এটাই বলতে চাচ্ছি। আর তখন ঈশানের বাবা বলে, না না, আমার মনে হচ্ছে অজয়ের একটা ফ্রি প্ল্যান, কারণ শঙ্কর মেয়েকে বিয়ে দিবে পাত্র খুঁজছিল, পাত্র পেয়েও গেল, আর অজয়ের বাবা মাকে আমার ঠিক মনে হয়নি। না না, অবশ্যই এর পিছনে কোনো কারণ রয়েছে। আমার মনে হচ্ছে অজয়ের সাথে অবশ্যই বাইরের কোনো লোক রয়েছে, বাইরের কোনো শত্রু ওর সঙ্গে কাজ করছে। যা শুনে তো দেবলীনা এবং মীনাক্ষী ভয় পেয়ে যায়। আর তখন ঈশানের কাকাই বলতে থাকে, আচ্ছা আয়ুষ্মান, তুমি কোনো এই বিষয়ে জানতে পেরেছো? তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ কাকাই, আমি সব জানতে পেরেছি, অজয় সব বলেছে। যা শুনে তো দেবলীনা মীনাক্ষী আরও ভয় পেয়ে যায়। মীনাক্ষী বলে, তার মানে আমাদের নাম বলে দিয়েছে? আর তখনই আয়ুষ্মান কল্পনা করতে থাকে অজয়ের কথা। অজয় যখন কুসুমকে নিয়ে দস্তাদস্তি করেছিল, আক্রমণ করার চেষ্টা করেছিল, তখনই আয়ুষ্মান অনেক মারতে থাকে। মারতে মারতে অজয়কে একদম আধামরা করে ফেলে, বলছে, বল তোর এর পিছনে কে রয়েছে বল, তা না হলে কিন্তু তোকে আমি পুলিশে দিয়ে দিব। যখন অজয় কিছুতেই মুখ খোলে না, তখন আয়ুষ্মান অজয়কে পুলিশের কাছে তুলে দিবে। আর এদিকে অজয় মনে মনে বলে, না না, আমাকে কিছুতেই পুলিশের কাছে ধরা খেলে চলবে না, তাহলে দেবলীনা ম্যাডামও ধরা খেয়ে যাবে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এটা বলেই অজয় তখন
পালিয়ে যায়। আর তখন দৌড়াতে থাকে আয়ুষ্মান অজয়ের পিছনে, কিন্তু আয়ুষ্মান অজয়কে আর ধরতে পারে না। তো এটা কল্পনা করতে থাকে। তখন আয়ুষ্মান বলে অজয়কে জিজ্ঞাসাবাদ করেছিল, সুলেখা নামের একজন মহিলা ওই দুইজন আর্টিস্টকে ভাড়া করেছিল, কিন্তু সুলেখাকে খুঁজে পাওয়া যায়নি, আর পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তখন ঈশান রিয়াক্ট করতে থাকে, বলছে ভাইদা কেন খুঁজে পাওয়া যাবে না? অবশ্যই খুঁজে পাওয়া যাবে, পুলিশ 2 গাঁট দিলেই না সব কিছুই বলে দিবে। যা শুনে দেবলীনা বলতে থাকে, না না, পুলিশের কাছে তোমরা না এখন কেউ যাবে না, হিত আরো বিপরীত হবে। আর তখন ঈশান বলে, কেন দেবলীনা, পুলিশের কাছে গেলে কি হবে, আর তুমি কেন এভাবে রিয়াক্ট করছো? তখন দেবলীনা বলে, কুসুমের তো এখনো বিয়ে হয়নি, কারণ পুলিশের কাছে গেলে সবকিছু জানাজানি হয়ে যাবে, পরে যদি কুসুমের বিয়ে না হয়। তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ দেবলীনা কিন্তু এটা ঠিক বলেছে, আর তাছাড়া কুসুম একটা শখের মধ্যে রয়েছে, ওই সব কিছু সামলে নেই, পরে না হয় দেখা যাবে। আর তখন রাজু সে একমতই পোষণ করে। এদিকে ইন্দ্রাণী মনে মনে বলতে থাকে, জানি না মেয়েটার মনে কি চলছে, কে করলো এটা, কুসুমের এত বড় সর্বনাশ কে করলো, এটা নিয়ে চিন্তা করতে থাকে ইন্দ্রাণী। এদিকে দেবলীনা এবং মীনাক্ষী দুজনের তর্ক লেগে গিয়েছে। দেবলীনা মীনাক্ষীকে বলছে, তুমি দুজন আর্টিস্টকে সামলাতে পারলে না, তুমি কি করতে পারলে, তুমি তো কিছুই করতে পারো না, তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না, তুমি আর শুধু মুখে মুখেই শুধু গলাবাজি করো। এটা নিয়ে অনেক অপমান করতে থাকে। আর তখন মীনাক্ষী বলে, আর তুমি বা কি করতে পেরেছো, তুমি কোন লোককে হায়ার করেছো? অজয় সামনে থেকে আয়ুষ্মানকে লোকেশন পাঠিয়ে দেয়, নিজের দোষ ডাকতে তুমি আমার সঙ্গে চোখ রাঙাচ্ছ। তখন দেবলীনা বলে, তুমি আমাকে শিখিয়ে দিবে, তুমি কে, এবারে কে? আর তখন বলে, আমি এই গাঙ্গুলি বাড়ির বউ, যেটা তুমি হওয়ার স্বপ্ন দেখছো। আর তখন দেবলীনা বলে, আমি দেবলীনা চ্যাটার্জি, যা চাই আমি সেটা নিয়েই ছাড়ি, বুঝতে পেরেছো? আর শোনো, তুমি আমার সঙ্গে এভাবে কখনোই কথা বলবে না, তুমি এত বছর কি করেছো, এই বাড়িতে না নিজের জায়গাটাও তৈরি করতে পারোনি। ইন্দ্রাণী আন্টি তোমাকে সবসময় বোকাই ভেবে যাচ্ছে, আর তুমি বোকা বলেই সবসময় এভাবেই আছো, নিজের জায়গাটা তৈরি করতে পারোনি। আর শোনো, আমি যদি এই গাঙ্গুলি বাড়ি বউ হয়ে আসি না, তাহলে ইন্দ্রাণী আন্টির মতো না সবার মাথায় না ছুরি ঘোরাবো, আর তখন তুমিও আমাকে মানতে বাধ্য হবে, বুঝতে পেরেছো? যা শুনে মীনাক্ষী অনেক রাগান্বিত হয়ে যায়। আর তখন বলে, শোনো, একদম চোখ রাঙিয়ে কথা বলবে না, তার ফল কিন্তু ভালো হবে না। এটা বলে দেবলীনা এখান থেকে চলে যায়। আর মীনাক্ষী খুব কান্না করতে থাকে, বলছে দেবলীনা আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। এদিকে কুসুম এবং ঘন্টু দুই ভাই বোন তার বাবার পাশে শুয়ে রয়েছে, আর তার বাবা কুসুমের জন্য খুব দুঃখ করছে, বলছে আমার জন্যই আমার মেয়েটার আজকে অবস্থা হলো, ভেবেছিলাম মেয়েটিকে বিয়ে দিয়ে একটা দায়িত্ব পালন করব, কিন্তু সেটা দিতে গিয়ে আমার মেয়ের খেসা দিতে হলো। এটা নিয়ে খুব কষ্ট পেতে থাকে। এদিকে ইন্দ্রাণী কুসুমের সঙ্গে দেখা করতে চলে এসেছে। এদিকে কুসুম ঘুমিয়ে রয়েছে। অজয় যে তার সঙ্গে অসভ্য আচরণ করেছিল সেটা স্বপ্ন দেখতে থাকে আর চিৎকার করে ওঠে। তখন ওইখানে দেবীমা দাঁড়িয়ে আছে, আর কুসুমের বাবা বলছে, ওই দেখ কে এসেছে, ঈশ্বরকে দেখা যায় না, কিন্তু ঈশ্বর স্বয়ং ঘরে চলে এসেছে তোর সঙ্গে দেখা করার জন্য, দেখ তোর দেবীমা এসেছে। তখন দেবীমাকে দেখে কুসুম একদম দাঁড়িয়ে পড়ে। আর তখন ইন্দ্রাণী শঙ্করকে বলে, শঙ্কর তুমি একটু যাও, আমার কুসুমের সঙ্গে একটু কথা রয়েছে। তখন কুসুমের সামনে এসে ইন্দ্রাণী প্রশ্ন করতে থাকে, তুমি আমাকে সব খুলে বলো, অজয় তোমার সঙ্গে কি কি করেছে? তখন কুসুম কান্না করতে করতে সমস্ত ঘটনাই খুলে বলে, আর বলছে, দেবীমা জানেন যদি ছোট সাহেব আমাকে না বাঁচাতো ওই মুহূর্তে গিয়ে, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না। যা শুনে ইন্দ্রাণী বলতে থাকে, একদম চুপ, এই কথা আর বলবে না, ঠিক আছে? তুমি গাঙ্গুলি বাড়িতে থেকে তুমি হেরে যাওয়ার কথা বলছো, আত্মহত্যার কথা বলছো, খবরদার হেরে যাওয়ার কথা কখনোই ভাববে না, বুঝতে পেরেছ? মাথা উঁচু করে বাঁচবে। যা শুনে কুসুম অবাক হয়ে ইন্দ্রাণীর দিকে তাকিয়ে থাকে। তো প্রিয় ব্যাস, তারা নেক্সট আকর্ষণীয় পড়বে আর কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।